আমি যে বাড়িতে নীলকণ্ঠ গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা না মরে যায় আবার বেঁচে ওঠে। তো ভালো করে সার ঠার দিয়ে আবার গাছটাকে বাঁচিয়ে তুলেছি। দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর এতে কিন্তু ফুলও ফুটেছে অনেক। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকগুলো ফুল ফুটেছে আর গাছে কিন্তু অনেক কড়ি এসেছে, আর গাছটা না পুরো একদম ঝাঁকড়া হয়ে উঠেছে জানো তো। তো এক 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 দিন 4টে ফুল, এক এক দিন 7টা ফুল, এরকম করে ফুল ফোটে। দেখো গাছটা পুরো একদম, নেটটা যে লাগিয়ে দিয়েছি নেটটার মধ্যে পুরো জড়িয়ে জড়িয়ে খুব সুন্দর হয়ে গেছে, এত ভালো লাগছে। আর তার পাশেই রয়েছে কিন্তু আমার ওই তুলসী মঞ্চটাকেও কিন্তু একটুখানি খারাপ হয়ে গেছিলো রঙটা, তো ওই জন্য স্বপন কিন্তু ওইটা আবার রং করে দিয়েছে, এখন খুব সুন্দর লাগছে। আর এই নীলকণ্ঠ গাছটা চারিদিকে ডালে ডালে থোকায় থোকায় করিয়ে এসেছে, এত সুন্দর লাগছে না দেখতে। দূর থেকে দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়ে রয়েছে। আর বললামই তো, পাশের ওই যে মঞ্চটার রং চটে গেছিলো, তো ওইটাকেও স্বপন রং করে দিয়েছে। আর এই যে তুলসী গাছগুলো এত বড় হয়েছে, রং করার একটাই কারণ আছে। আমাদের ঘরে যে এই যে পিনটা, সেটা তোমরা আমার ভিডিওতে দেখেইছিলে, বলেছিলাম। তো এই পিনটা অনেক বছর হয়েছে, তো রঙগুলোও খারাপ হয়ে গেছে। ওই জন্য স্বপন এইখানে কালার করছিল দেখে আমি বলেছিলাম আমার তুলসী মঞ্চটাও একটু রং করে দাও, তাই জন্যে তুলসী মঞ্চটা রং করেছে। আর এই জায়গাগুলোর রং খারাপ হয়ে গেছিলো, আবার ওর ওপর দিয়ে রং করার ফলে এত সুন্দর আবার চকচক চকচক জল করছে না রঙগুলো, দেখতে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল যেন আবার নতুন করে আমরা কিছু করেছি, মানে ওটা দেখলেই মনে হচ্ছিল। তো ওই জন্যই আর কি, মানে আমি বললাম বাইরেটা রং করে দাও। আর এই দিকে দেখো রান্না করব দেখে সব কিছু রেডি করে রেখেছি। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার পাশে বসে রয়েছে আরেকজন ম্যাডাম। ওকে তো এতদিন তোমরা ভিডিওতে দেখোনি, কারণ আমি নিজেও ভিডিও করার টাইম পাইনি আর ও টাইম পাইনি। স্কুল ছিল, তারপরে পরীক্ষা ছিল, ওদের তো প্রত্যেক মাসে মাসেই পরীক্ষা হয়, সেটাও ছিল। আর এই মার্চ মাসে ফাইনাল এক্সামটা শেষ হলো, তাই জন্য আমার পাশে এসে বসেছে। সকালে এখন বাজে 10:30, তো মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। আর ও একটু লেট করেই ঘুম দিয়ে উঠেছে। স্বপন তো উঠে ফ্রেশ হয়ে চা করে দিলাম, চা খেয়ে ও কাজে বেরিয়ে গেল, চলে আসবে অবশ্য দুপুরের দিকে। আর আমিও একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি গরম জল লেবু খেয়ে নিয়ে, আর সকালবেলা ওটা খেতে যা বাজে লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, খেতে তো হবেই। মানে দাঁতগুলো একদম পুরো টক হয়ে যায়। খেয়ে নিয়ে এই যে স্বপনকে চা করে দিয়েছিলাম আর আমিও চা করে নিয়েছিলাম। তো 1 কাপ চা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম, আমি ফ্রেশ হয়ে তারপরে খাবো, তো সেই চাটাই একটুখানি খাচ্ছি আর কি। আর ও খেয়ে চলে গেছে। আর এই যে একটা ক্রিম রুটি বন যেটা, তো সেটা নিয়ে বসেছি। যে সকালবেলা তো এমনি সেরকমভাবে কোনো টিফিন করা হয় না, তো এই টুকটাক খাবারগুলো আনা থাকে, চায়ের সাথে একটু খেয়ে নিলাম, ব্যাস। তারপরে দুপুরবেলা কাজকর্ম সেরে একেবারে ভাত খেয়ে নেবো, সেটাই। ওই জন্য একটা রুটি নিয়ে বসেছি, খাবো। আর এদিকে তো মাম্মাম তো উঠলো অনেকক্ষণ, মানে অনেকটা লেট করেই উঠেছে। এবার উঠেছে কি, মানে নিচে এসেছিল নোংরার গাড়ি এসেছে। এবার কালকে যেহেতু আমাদের নোংরাটা ফেলানো হয়নি, তাই আজকে এসেছে। আজকে গেলাম, আমি দৌড়ে গেলাম নোংরাটা ফেলাতে। আমি গিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে দেখি ও উঠেই চলে গেছে। মানে কি বলবো, দরজা টরজা সব খোলা, উঠেই আমার পেছন পেছন চলে গেছে। যাই হোক, তো এসে একটুখানি বসলাম ফ্যানের তলায়। আর আমাদের এখানে না মানে খুব গরম পড়েছে, খুব। কলকাতায় কীরকম গরম জানি না, শুনছিলাম যে বৃষ্টি হচ্ছে, তাহলে সেরকম একটা গরম থাকবে না, কিন্তু আমাদের এখানে খুব গরম পড়েছে। আর মানে গরম পড়ার মধ্যে একদিন বৃষ্টি হয়েছে নামমাত্র, সেরকম একটা বৃষ্টিও হয়নি। আর সকালবেলা 6:30 থেকে, মানে 6টার সময় সকাল হয়, ভোরটা হয়, 6:30 থেকে যে রোদ্দুরটা ওঠে, সেই রোদ্দুরটাতেই বেরোনো যায় না, এতটাই গরম পড়েছে। ঘরের মধ্যে বসে আমাদেরই এত গরম লাগছে, যারা বাইরে কাজ করছে, যেমন
অন্যান্য লোক তো আছেই, তারপরে এই যে স্বপন বাইরে যায় কাজ করতে, যেদিনকে ওর বাইরে কাজ থাকে সেদিন তো ওর প্রচণ্ডই কষ্ট হয় গরমে রোদ্দুরে, আর যেদিন ওর অফিসের ভেতর টেতর কাজ থাকে সেদিন তো এসি ফেসি চলে, কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইরে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড আর খুব গরম পড়েছে। যাই হোক, তো গেছে কাজে, আর আমি আর মাম্মাম তো বসে রয়েছে আমার পাশে। ওকে বলছি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, খাবার বানিয়ে দিই, খেয়ে নে, বলছে দাঁড়াও। তো যাই হোক, ও যতক্ষণ ও দাঁড়াও বললো ততক্ষণে আমি আমার কাজটুকু সেরে নিই, চাটুকু খেয়ে নিয়ে তারপরে ও লেট করে উঠেছে, বিছানাটা গুছিয়ে নিয়ে রান্না একদম করতে চলে যাব। আর রান্নার সব কিছু মোটামুটি আমি কাল রাতেই সব কেটে কুটে রেখেছি, কারণ এখন তো মামামের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার ওকে পড়ানোর সেরকম একটা ঝামেলা নেই, তো ওর 2 মাস ছুটি থাকবে, ওই জন্যে তরকারি সব একদম কেটে রেখেছি। আর রাত্রির বেলা তো এমনিতেও IPL খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখতে দেখতে টুকটুক করে কাজ করে ফেলি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করব। আর এদিকে সব কাজকর্মও সেরে নিই, মামাম এদিকে ফ্রেশ হবে, খাবে। তো এই তো মামাম উঠে পড়েছে, আর বিছানাটা তোলা বাকি ছিল, বিছানাটা এই যে একদম পুরো গুছিয়ে নিয়েছি। এখন সোজা চলে যাব রান্নাঘরে যাই। আর এদিকে ও তো এখানে ব্রাশ করছে, ব্রাশ হয়ে গেলে খাবার দেবো। আর তার মধ্যে না হঠাৎ করে কারেন্টটাও চলে গেছে। কারেন্টটা কদিন ধরে এত জ্বালাচ্ছে, সকালে বিকেলে দুপুরে রাতে। এই যে আজ রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। আর পটলটা মানে গরম পড়ার পর এই ফার্স্ট আনলাম, কালকে বাজারে গেছিলাম, তো পটলটা কাল ফার্স্ট আনলাম, তাই জন্য ভাবলাম যে পটলের তরকারি করি, আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। আর এখানে এই যে বরবটি আর আলু ভাজা করব, ব্যাস এই রান্না করব। আর চলো ফটাফট করে তাহলে রান্না শুরু করি। আর কারেন্টটাও চলে গেছে, সবথেকে সমস্যা যে আলু পটলের তরকারি করব, তার মশলাটা আমি করব কি করে। সকালবেলা উঠে থেকেই না জানো তো ভাবছি যে তাড়াতাড়ি করে একটুখানি ওই তরকারির মশলাটা একটুখানি তাড়াতাড়ি করে মিক্সিতে করে নিই। তো ভেবে যাচ্ছি দেখলাম যে কালকে সারা রাত ভালোই গেল, কারেন্টটা সেরকম জ্বালায়নি, 2 দিন ধরে তো ঠিকমতো ঘুমই হচ্ছিল না, কারেন্ট চলে যাচ্ছিল কিংবা লো ভোল্টেজ হয়ে যাচ্ছিল, ফ্যানের হাওয়া তো গায়েই লাগছিল না। তো ওই জন্যে আজকে মানে কালকে সারা রাত ভালোই ঘুম টুম হয়েছে সবার। তো সকালবেলা উঠে থেকেই ভাবছি যে মশলাটা করে নিই এই ভাবতেই মানে করব ভাবতে ওই যে তোমাদের সাথে একটুখানি কথা বললাম যে চা খেতে বসেছি, তখনও ভাবছি যে মশলাটা করে নিয়ে তারপরে বসলে ভালো হতো। ভাবতে চাটা খাচ্ছি, তার মধ্যেই কারেন্টটা চলে গেছে, কেমন লাগে বলো তো। এবার এর স্বপন যদি বাড়ি থাকতো, ওকে যদি বলতাম, ও তখন আমাকে একটাই কথা বলতো, যখনই কারেন্ট চলে যায় তখনই তোমার মশলা করার ধুম পড়ে যায়, যে কিভাবে মশলা হবে কিভাবে রান্না হবে। আর এটা তো ঠিকই বলো, মশলা না করতে পারলে আমি রান্না করব কি করে। আর সব থেকে বড় কথা, গুঁড়ো মশলা দিয়ে রান্না করে না আমি খাই না। আর আমার কাছে মনে হয় গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে বোধহয় তরকারির টেস্টটাও ভালো হয় না, ওই জন্য আমি একদম গুঁড়ো মশলা দিয়ে রান্না করিই না। মানে খুব দরকার না পড়লে আমি গুঁড়ো মশলা দিয়ে একদম রান্না করি না। যাই হোক, দেখি আপাতত পটলের তরকারি ছাড়া আর যে রান্নাটা করবো সেগুলো একটুখানি করি, তার মধ্যে যদি কারেন্ট চলে আসে তো খুবই ভালো, আর না হলে দেখি কি করা যায়। মা মেয়ে দুজনে স্নান করে চলে এসেছি, আর ঘড়িতে বাজে এখন 2:30। এখন ভাত খাবো। আর তোমাদেরকে তো কি রান্না করবো সেটা দেখিয়েছি, কিন্তু রান্না যে হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এই যে এখানে হলো পটলের তরকারি, 2 ভাগে রাখা হয়েছে, আর এখানে হলো বরবটি আলু ভাজা। এই যে
এই হলো বরবটি আলু ভাজা, আর এখানে হলো পটলের তরকারি। তো চলো আমি আর মাম্মাম দুজনে মিলে খেয়ে নিই। আর স্বপন আসতে একটু লেট হবে, বললো 4টে বাজবে, তো এতক্ষণ তো আর বসে থাকা যায় না। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা।